আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আবার আমি তোমাদের রাতুল ভাইয়া এমসিকিউ এর আরেকটি চ্যাপ্টার, আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়টির এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এমসিকিউগুলোর বেসিক নিয়ে ডিসকাস করে দেখব কি কি আছে। শুরুতেই চলো রিসেন্ট এমসিকিউগুলো একটু দেখে নেই, তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এমসিকিউ সলভ করি। শুরু করি। ঢাকা বোর্ডের 23-এর এই প্রশ্নটি, নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু আর গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু। এখন অপশনগুলোর মধ্যে তোমরা খেয়াল করো, এখানে প্রথম অপশন ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর অংশ, এই কারণে গ্রুপ 2 এর ক্যালসিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন মৌল জোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? আচ্ছা, এটা একটু খেয়াল করো তোমরা, লিথিয়াম সোডিয়াম, লিথিয়ামের নিচে থাকে সোডিয়াম, তাহলে এটা একই গ্রুপ ভুক্ত বলা যায় কিন্তু একই পর্যায়ভুক্ত না। ম্যাঙ্গানিজ আর আয়রন, হ্যাঁ এটা আমরা খেয়াল করব, এটা হচ্ছে ডি ব্লকের যে সারিটা আমরা স্টাডি করি ওই সারির মধ্যে আছে ম্যাঙ্গানিজ আর আয়রন, এটা একই পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরের প্রশ্নে চলে যাই আমরা, পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি থাকে? এটা একটু খেয়াল করবা, এস পি ডি এফ এর ভিতরে এস এ হচ্ছে সব ধাতুগুলো থাকে বেশিরভাগ, পি তে থাকে হচ্ছে অপধাতু আর অধাতু, পি তে সবচেয়ে বেশি অধাতু থাকে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নটিতে চলে যাই, ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে? চলো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখে নিই। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ম্যাঙ্গানিজ 25, ম্যাঙ্গানিজ 25 এর ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 3d এবং 4s। আমরা খেয়াল করি 4s এ যাবে 18 দুইটা আর এখানে আসবে 5টা, সেই হিসেবে অযুগ্ম ইলেকট্রন আছে 5টি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো রাজশাহী বোর্ড 2023 এর এই প্রশ্নটি, অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত? Al2O3, এটার সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও তাহলে তুমি আলটিমেটলি AlCl3 পাবা আর পাবা H2O। সমতা যদি করতে চাও তাহলে খেয়াল করো, অ্যালুমিনিয়ামের সাথে দুইটা, তাহলে এখানে এটা আসবে 2, এটা হবে 6। তো আলটিমেটলি তোমার 6টা অ্যাসিড লাগবে একটা অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে, এই কারণে আমরা বলতে পারি এটার অম্লত্ব হচ্ছে 6, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাই আমরা। পরে দেখা একটা উদ্দীপক দেওয়া আছে, গ্রুপ 15 এবং 16 পর্যায় 2 এবং 3। হ্যাঁ, যৌগগুলো আমি যদি খেয়াল করি, মূলগুলো সরি, এক্স হবে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে পঞ্চম গ্রুপে এন, আর ওয়াই হবে ও, তৃতীয় পর্যায়ে হবে পি এবং এস। হ্যাঁ, এবার প্রথম প্রশ্নটি একটু দেখি আমরা, উদ্দীপক অনুসারে কোন উক্তিটি সঠিক? ওয়াই এবং কিউ হেক্সাহ্যালাইড গঠন করে। ওয়াই এবং কিউ অর্থাৎ এই দুটো, খেয়াল SF6 আমরা পড়েছি, বাট OF6 গঠন হওয়া সম্ভব না, এরকম একটা খ নাম্বারের জন্য এই ধরনের একটা প্রশ্ন আমরা পড়ে থাকি, সো এটা সঠিক উত্তর না। জেড হচ্ছে চ্যালকোজেন নামে পরিচিত, জেড। পি রা কি চ্যালকোজেন? না। 16 নম্বর গ্রুপগুলো হচ্ছে চ্যালকোজেন, 15 নম্বর গ্রুপে চ্যালকোজেন না। অপশন সি, কক্ষ তাপমাত্রায় মৌলগুলো দ্বি পারমাণবিক, অবশ্যই না, কারণ পি সে দ্বি পারমাণবিক ভাবে থাকে না। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, আর কোনো অপশনই ঠিক নাই। তারপরেও একটু বলি, ওয়াই এর আয়নীকরণ বিভবের মান এক্স এর অপেক্ষা কম। দেখো ওয়াই আর এক্স হচ্ছে এন আর ও, আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, সেই হিসাবে এটা হওয়ার কথা ছিল হচ্ছে অক্সিজেনের বেশি, কিন্তু ওয়াই এর মান অক্সিজেনের বিভব এক্স এর থেকে কম, কারণ এরা হচ্ছে ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির মধ্যে যে ব্যতিক্রমগুলো আমরা দেখবো, এরা হচ্ছে ওয়ান অফ দ্য ব্যতিক্রম, নাইট্রোজেনেরটা আর অক্সিজেনেরটা। সেই হিসাবে বলতে পারি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এর পরের প্রশ্নটি দেখি, উদ্দীপকের মতে X2Y5 যৌগটি অম্লধর্ম। এক্স আর ওয়াই যদি হিসাব করি, N2Y5, হ্যাঁ এটা অম্লধর্মী, এটা অ্যাসিড তৈরি করে। এরপর হচ্ছে Z2Y5 একটি নিরোধক, Z হচ্ছে P, P2O5, হ্যাঁ এটা একটা নিরোধক, এটা আমাদের মনে রাখতে হবে, এটা নিরোধকের মতো কাজ করে। আর লাস্টে হচ্ছে QY2, Q হচ্ছে S, Y হচ্ছে O, তাহলে SO2 সে কি করে, সে হচ্ছে ক্ষারত্ব -3, না SO2 এর ক্ষারত্বটা সঠিক উত্তর না, সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, তার মানে এই হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই।
কোনটি প্রশমন অক্সাইড? হ্যাঁ, প্রশমন অক্সাইড এখানে একটু খেয়াল রাখবা, এগুলো কিছু কিছু এমসিকিউ মাঝে মাঝে রিপিট করে এবং চলে আসে। সবগুলোই বলতে পারো এখানে অম্লীয়, শুধুমাত্র প্রথম অপশনটা হচ্ছে প্রশমন অক্সাইড। এরপরেরটায় যাই আমরা, কোনটি উভধর্মী অক্সাইড? হ্যাঁ, এখানে দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন, চতুর্থ অপশন সবগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো ক্ষারীয়, কারণ ধাতুগুলা সব ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। শুধুমাত্র প্রথমটা অ্যালুমিনিয়াম, যেটা এটা উভধর্মী। অ্যালুমিনিয়াম সিরিয়ালে যারা আছে অর্থাৎ গ্রুপ 13-তে আরো যারা আছে তারা সবাই উভধর্মী অক্সাইড উৎপন্ন করে। সো এটা আসছে অপশন এ সঠিক অ্যান্সার। পরেরটায় যাই, কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল কাদেরকে বলা হয়? অবস্থান্তর মৌল বলা হয় যারা ডি ব্লকে আছে, যারা ডি ব্লকে আয়ন 1 থেকে 9 এর মধ্যে থাকে, যাদের আয়ন ডি ব্লকের 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকে যে সকল আয়নে, তারা হচ্ছে অবস্থান্তর মৌল। এখানে আমরা খেয়াল করি সঠিক উত্তর হচ্ছে কপার, কারণ Sc প্লাস এতে কোনো ডি ব্লকই থাকে না, আর জিঙ্ক 2 প্লাস এর ডি ব্লক সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে থাকে না। এর ফলে সঠিক উত্তর হচ্ছে কপার, অপশন বি। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি অক্সাইডের সংকেত কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা O2-, কারণ যে কোনো অক্সাইডের ক্ষেত্রে দেখবা যে অক্সিজেনের এই রূপটাই সংযুক্ত হয়। এরপরে এমসিকিউতে চলে যাই, নিচের কোনটি রঙিন যৌগ? হ্যাঁ, এটা একটা ট্রিকি কোশ্চেন মনে হলেও বাট অ্যাকচুয়ালি ট্রিকি কোশ্চেন না। সবগুলার ধাতুগুলো খেয়াল করো, Sc, Mg, Cu, Co, এখানে সবগুলোর মধ্যে অপশন ডি যেটা কোবাল্ট, এটা ডিরেক্টলি ডি ব্লকের মধ্যে পড়ে মাঝামাঝির দিকে। সো রঙিন যৌগ হচ্ছে অপশন ডি, কোবাল্ট ক্লোরাইড। উভধর্মী অক্সাইড কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ক, জিঙ্ক অক্সাইড। এটা পানির সাথে বা অ্যাসিডের সাথেও বিক্রিয়া দেয় এবং ক্ষারের সাথেও বিক্রিয়া দেয়, ফলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এর বাকিগুলো সব যেটা বি এবং সি অপশন হচ্ছে ক্ষারীয় এবং ডি হচ্ছে অম্লীয়, তো এটাই মাত্র শুধুমাত্র সঠিক অ্যান্সার। এরপরটিতে যাই আমরা, কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে? কর্ণ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই আমি। ধরো একটা পর্যায় সারণীতে এটা একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ এবং এই বরাবর পর্যায়, এই যোগ এখানে যে মৌলটা থাকবে এবং এখানে যে মৌলটা থাকবে তাদের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। এই হিসেবে আমরা যদি এদের পজিশনটা একটু কল্পনা করি, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। বি এবং বোরন এবং সিলিকনের মধ্যেই কর্ণ সম্পর্কটি রয়েছে। পরের প্রশ্নে চলে যাই, একটা উদ্দীপক দেওয়া হয়েছে আমাদেরকে, এক্স মৌলের অক্সাইডের অম্লত্ব কত? এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম, যেহেতু 13 নম্বর গ্রুপে, আর 17 নম্বর গ্রুপে 3 আছে হচ্ছে ক্লোরিন। ওকে, তো এক্স মৌলের অক্সাইডের অম্লত্ব হচ্ছে, এক্স এর অক্সাইড হবে এইটা, আর এটার অম্লত্ব আমরা অলরেডি পড়েছি 6। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি 6। আর এক্স ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা জানি ডাইমার গঠন করে, অর্থাৎ অ্যালুমিনিয়াম 2 ক্লোরিন 6 ডাইমার অণু গঠন করে। এরপর তাপ প্রয়োগে ঊর্ধ্বপাতিত হয়, হ্যাঁ এটাও ঠিক আছে, এটা ঊর্ধ্বপাতিত হবে। জলীয় দ্রবণে অম্লধর্মী, হ্যাঁ এরা জলীয় দ্রবণে অম্লধর্মী প্রদর্শন করে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1, 2 এবং 3। পরের প্রশ্নটিতে চলে যাই আমরা, পর্যায় সারণীর জনককে। এবার একটু পুরনো প্রশ্নগুলো আমরা দেখি। সিলেট বোর্ড 2017 এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন। পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিফ, অপশন খ। এরপরে যাই আমরা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি পর্যায় ছিল? আমরা জানি মেন্ডেলিফ যখন নতুন নতুন পর্যায় সারণী তৈরি করেছিল তখন তাতে 12টি পর্যায় ছিল। তিনি 12টি পর্যায় নিয়ে কাজ শুরু করেন এবং তার পর্যায় সারণীতে 67টি মৌলের জন্য জায়গা ছিল, কিন্তু তখন 64টি মৌল আবিষ্কৃত হয়েছিল তৎসময়ে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা, কোনটি রাসায়নিক? এটা একটু খেয়াল করো, ঘনত্ব, দ্রাব্যতা, এদের সবগুলোর মধ্যে বিক্রিয়া ছাড়া ব্যাখ্যা করা যায় বিক্রিয়া কারণে এটাকে আমরা বলতে পারি রাসায়নিক বৈশিষ্ট্য। পরের প্রশ্নটি খেয়াল করো, দেখো ইট্রিয়াম 39 মৌলটির পর্যায় সারণীতে অবস্থান। ইট্রিয়াম 39, চলো এটা ইলেকট্রন বিন্যাস আমরা করে আসি। 1s2, আচ্ছা আমি সরাসরি সংক্ষিপ্তভাবে আর্গন বসাই দিই, ফাঁকিবাজি টেকনিক। এখানে অলরেডি 18টা চলে আসছে। এরপর হচ্ছে 3d10, 4s2, 4p, 4p হচ্ছে 6, 4d, 4f এবং 5s। 5s এ যাবে 2টা, 3d যাবে 1টা। আশা করি আমি ঠিকই করেছি। 28, 30, 36, 37, 38, 39। হ্যাঁ ঠিক আছে। এটা দেখো খেয়াল করো, লাস্টে হচ্ছে s এ 2টা, d তে 1টা, তার মানে
1 + 2 3 গ্রুপ 3 অপশন কয়টা আছে অপশন গ হচ্ছে গ্রুপ 3 এটাই আছে প্লাস এটা 5 নাম্বার কক্ষপথে আছে দেখে পর্যায় 5 সঠিক উত্তর হচ্ছে অপশন গ আমরা পরেরটিতে চলে যাই কোনটি মৃৎক্ষার ধাতু আমরা প্রথম দিকে এটা আলোচনা করেছিলাম গ্রুপ 2 এ যারা পড়ে তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু এটা 2021 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছিল এটা সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এখানে গ্রুপ 2 এ কে আছে আর কে মৃৎক্ষার ধাতু এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে খুব ভালো কথা M3 প্লাসে 23টা যদি ইলেকট্রন থাকে তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে আরো 3 যোগ করলে 26 হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন ঘ পরের প্রশ্নে চলে যাই আমরা ক্রোমিয়াম পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে চলো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আচ্ছা আমি এটা দিয়েই দেখাই দিই হ্যাঁ একটু ফাঁকিবাজি না করলে হয় না তো ক্রোমিয়াম যেহেতু বলছে এখানে আসবে 5টা এখানে আসবে একটা দেখো টোটাল 6টা আমি যদি বক্স করে দেখাই দিই 1 2 3 4 5 আর হচ্ছে একটা টোটাল দেখো 6টা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন রয়েছে অপশন ঘ হচ্ছে সঠিক অ্যান্সার পরের প্রশ্নটিতে আমরা চলে যাই কপারের 19 নম্বর ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে আচ্ছা কপারের এই পর্যন্ত ধরো 18টা প্রবেশ করে ফেলছে এতর কপারের ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত 18টা প্রবেশ করে ফেলছে এরপরে 19 নাম্বার ইলেকট্রনটা প্রবেশ করবে হচ্ছে 4s এ দেন 20 নাম্বারটা আবার 3d তে 20 থেকে বাকি সবগুলো হচ্ছে 3d তে তো একইভাবে তো এখানে 4s হচ্ছে সঠিক অ্যান্সার অপশন খ এরপরে প্রশ্নটিতে চলে যাই আমরা ল্যান্থেনাইট 57 এর সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কোনটি ল্যান্থেনাইট 57 একটু খেয়াল করবা এখানে সবগুলোতে 4f এ ইলেকট্রন রয়েছে বাট ল্যান্থেনাইট কিন্তু f ব্লক মৌলের মধ্যে লেখা হলেও f এর মধ্যে f অরবিটালে তার কোনো ইলেকট্রন প্রবেশ করে না এটা একটু মাথায় রেখো এটা হচ্ছে অপশন গ সঠিক অ্যান্সার এরপরেরটিতে যাই আমরা কোনটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3 আয়নের ন্যায় অ্যালুমিনিয়ামে আছে 13টি অ্যালুমিনিয়ামে আছে সেটা হয়ে যাবে হচ্ছে 10টি এখানে 10টি ইলেকট্রন কার মধ্যে আছে অক্সিজেনে আছে 8টি ফ্লোরিনে আছে 9টি আর ফ্লোরিন মাইনাসে আছে হচ্ছে 9 যোগ 1 10টি তার মানে অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার হ্যাঁ পরেরটিতে চলে যাই আমরা কপারের 19 নম্বর ইলেকট্রন একটু এটা আরেকবার এসেছে এস ব্লক মৌলের সংখ্যা কতটি এস ব্লক মৌলে তোমরা খেয়াল করবা এস ব্লকে থাকে 14টি পি ব্লকে থাকে 41টি ডি ব্লকে থাকে 36টি আর এফ ব্লকে থাকে 27টি এই সংখ্যাটা একটু মনে রাখবা এটা এমসিকিউতে অনেকবারই এসেছে আর পরের প্রশ্নটিতে চলে যাই এস ব্লক মৌল কোনটি এস ব্লক মৌল এখানে সঠিক অ্যান্সার হচ্ছে খ কে হচ্ছে সঠিক অ্যান্সার বহিস্থ ইলেকট্রনীয় কাঠামো NS1 বিশিষ্ট মৌল পানির সাথে NS1 মানে S ব্লক মৌল আর S ব্লক মৌল পানির সাথে যুক্ত হলে ক্ষার তৈরি করে সো অপশন হচ্ছে খ কোনটি মৃৎক্ষার ধাতু এটা হচ্ছে গ্রুপ 2 এ যারা পড়ে তারা এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ ক্যালসিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু এরপরে প্রথম পি ব্লক মৌল কোনটি দেখো সবগুলো এখানে পি ব্লক মৌল বাট অপশন ক যেটা বোরন হচ্ছে প্রথম পি ব্লক মৌল যেটা দিয়ে পি ব্লক মৌল স্টার্ট হয় এরপরে প্রশ্নটিতে চলে যাই আমরা নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস দেখো নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস পি ব্লকের মৌল নয় এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক হিলিয়াম কারণ হিলিয়াম 4 সেটাতে 1s2 2s2 হওয়ার সত্ত্বেও সে পি ব্লকের কোণায় তোমার নিষ্ক্রিয় গ্যাসের সারিতে সবার উপরে থাকে এটা একটা ব্যতিক্রম পর্যায় সারণী তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নটি দেখো নিচের কোনটি অভিজাত শ্রেণীর গ্যাস অভিজাত গ্যাস সবসময় মনে রাখবা যার নোবেল গ্যাস বোঝায় আর নোবেল গ্যাস বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোকে তো নিষ্ক্রিয় গ্যাস কারা আছে একটু খেয়াল করো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে নোবেল গ্যাস এখানে সঠিক অ্যান্সার হবে তাহলে অপশন ঘ জেনন পরের প্রশ্নটিতে আমরা চলে যাচ্ছি নিম্নের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের মধ্যে কোনটি পি ব্লক যুক্ত 3 যেটা 1s2 2s1 সো এটা পি ব্লক না 11 যেটা সোডিয়াম ডেফিনেটলি পি ব্লক না 33 আর 43 এর মধ্যে কনফিউশন লাগতে পারে চলো ইলেকট্রন বিন্যাস করে দেখি যে কে কত 33 এরটা আগে দেখি 33 এর বেলা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি আর্গন পর্যন্ত 18 3d 4s 4p এখানে 10টা দিলে 28 30 33 তার মানে 33টা হচ্ছে পি ব্লক মৌল
তারপরে প্রশ্নটিতে চলে যাই আমরা, ক্লোরিন 17 কোন ব্লকের মৌল? এটার উত্তর তোমরা আমাদেরকে দিবা কমেন্ট বক্সে। এখনই পজ করো, পজ করে এটার উত্তরটি দাও। আশা করি সবার উত্তর দেওয়া হয়ে গেছে। এটার সঠিক উত্তর হচ্ছে, ও আচ্ছা প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, ওটা সঠিক উত্তর হচ্ছে পি ব্লক মৌল। এরপরে আসি পর্যায় সারণীতে পি ব্লক মৌলের সংখ্যা কতটি, এটা আমরা আগে দেখিয়েছি অলরেডি। পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি। এরপরে আসি, মৌলের পরমাণুতে কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? 6টি ইলেকট্রন থাকতে পারে পি উপস্তরে। একটি পি উপস্তরে টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে। আর ডি অরবিটালে থাকতে পারে হচ্ছে 10টা। তৃতীয় স্তরে হচ্ছে এন স্কয়ার হলে 9টা। আর যোজ্যতা স্তরে এটা তো কোনো ফিক্স উত্তর না, তো সঠিক উত্তর হচ্ছে অপশন খ। পরের প্রশ্নে চলে যাই আমরা, পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়? গ্রুপ 16। চ্যালকোজেন কেন বলা হয়? কারণ এরা হচ্ছে আকরিক গঠন করে, মানে খনিতে যে সকল ধাতুগুলো আমরা আহরণ করে থাকি সেগুলোর সাথে এই মৌলগুলোর যৌগ গঠন করে থাকে, এবং আমরা ধাতু খনিজ থেকে সেই সকল যৌগগুলোকে তুলে থাকি। সো এই 16 নম্বর গ্রুপে যারা আছে, অক্সিজেন, সালফার, এসই, টিই, এই সকল যৌগগুলাই মেইনলি এই কাজটা করে থাকে। আমরা পরের প্রশ্নে চলে যাই, চ্যালকোজেন গ্রুপ, সেম প্রশ্ন আবার, উত্তর হচ্ছে 16, অপশন ক। পরের প্রশ্ন, চ্যালকোজেন মৌল কোন ব্লকের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এটা আমরা একটু আগে দেখলাম, এটা আসলে পি ব্লকের অন্তর্ভুক্ত। গ্রুপ 16 যেহেতু পি ব্লকের অন্তর্ভুক্ত। এরপর চ্যালকোজেন মৌলসমূহের অবস্থান পর্যায় সারণী কোন সারিতে আছে? একই টাইপ প্রশ্নগুলো সব একসাথে চলে আসছে, তো এটা চট্টগ্রাম বোর্ড 2021 প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে অপশন খ, 16। কোনগুলি অপধাতু? দেখো এখানে প্রথম অপশনটা যেটা আছে, সিলিকন, জার্মেনিয়াম আর হচ্ছে এএস, এরা হচ্ছে অপধাতু। একটু সংক্ষেপে মনে রাখার চেষ্টা করো, এই তিনটাই আসে বারবার। চট্টগ্রাম বোর্ড 2015 একটি প্রশ্ন, অনেক আগের প্রশ্নটি এটাই। এরপরের প্রশ্নতে যাই আমরা, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? একটু খেয়াল করো, ফ্লোরিন আর ক্লোরিন এই দুইটাই হচ্ছে গ্যাসীয়। ব্রোমিন যেটা, এটা থাকে তরল অবস্থায়, আয়োডিনটা থাকে কঠিন অবস্থায়, তাহলে ব্রোমিনটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন গ। পরের প্রশ্নে চলে যাই আমরা, কোনটি শুষ্ক কারক হিসেবে কাজ করে? শুষ্ক কারক মানে হচ্ছে নিরোধক। এটা আমরা প্রথম দিকে একটা এমসিকিউতে করেছিলাম, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, P2O5। এরা নিরোধক হিসেবে কাজ করে, এরা হচ্ছে পানি শুষে নেয়, এই কারণে এরা হচ্ছে শুষ্ক কারক। এরপরের প্রশ্নটিতে যাই আমরা, পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? এটা আমরা প্রথম দিকে আরেকটি করেছিলাম, কুমিল্লা বোর্ড 2022 একটি প্রশ্ন। এটা সঠিক অ্যান্সার তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা দেখবো এটা কোনটা কে সঠিক উত্তর দিতে পারে। হ্যাঁ, পরের প্রশ্নে যাই আমরা, পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা 41টি। আমরা এই তথ্যটিও দিয়েছি, তো আরেকবার দেই। এস এ থাকে 14টি, পিতে থাকে 36টি, ডিতে থাকে 41টি, আর এফ এ থাকে 27টি। এই ইনফরমেশনটা এখানে থাকুক, এই মৌলগুলোর সংখ্যা একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরের প্রশ্নে যাই আমরা, ডি ব্লকের প্রথম মৌল কোনটি? ডি ব্লকের প্রথম মৌল আমরা পড়েছি এসসি দিয়ে শুরু হয়, স্ক্যানাডিয়াম। নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? কার মধ্যে ডি অরবিটাল আছে? দেখো খেয়াল করো, একটু আগে আমরা পড়েছি স্ক্যানাডিয়াম, অপশন ঘ সঠিক অ্যান্সার। নিচের কোন মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা যায়? একটু খেয়াল করবা, কপার আর ক্রোমিয়ামে হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়, অপশন গ সঠিক অ্যান্সার। নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিকের বেলা একটু প্যারাম্যাগনেটিজম দেখায় এখানে, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এটা হবে না, কারণ এটা ডি ব্লক না। প্যারাম্যাগনেটিজম আমরা পড়েছি হচ্ছে ডি ব্লকের মধ্যে, তো অপশন থাকতেছে কপার আর জিঙ্ক। এর মধ্যে জিঙ্ক হচ্ছে একদম 30 নাম্বার ফুল ডি ব্লক পরিপূর্ণ থাকে, সো জিঙ্ক হওয়ার কোনো চান্স নেই, অপশন খ কপার হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই, কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? এটা আমি বলে দিই, আয়রন, কোবাল্ট, নিকেল, এই সকল ধাতুগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক মৌল। তো ক কোবাল্ট হচ্ছে সঠিক। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক, একটু খেয়াল করো। এটা আমরা যদি বিস্তারিতভাবে অ্যানালাইসিস করি, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্রোমিয়াম 3+, আমরা প্রথমটা একটু দেখি, সবগুলা আচ্ছা ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম আর এটা দিলেই তো সবগুলা হয়ে যাবে, সিকোয়েন্সটা করব। ম্যাঙ্গানিজ কত বলছে? 2+, সবগুলাতে ম্যাঙ্গানিজ 2+ বলছে। ম্যাঙ্গানিজ যেহেতু 25, তো আর্গন পর্যন্ত যাই আমরা, 18, 3d4s, 18, 20, 25, এখান থেকে 3টা বাদ যাবে, 2টা বাদ যাবে, তাহলে 2টা, তাহলে এটার বিজোড় ইলেকট্রন পাবো 5টা। এরপরে হচ্ছে
আয়রন 2 প্লাস, আয়রন 2 প্লাসের বেলায় 3d4s 2 20 6 26 এর মধ্যে থেকে 2 প্লাস হলে এই দুটো চলে যাবে, তাহলে এখানে থাকবে 4টা। কজ এটাকে যদি দেখো এটাতে 5টা ঘর আছে আর 6টি ইলেকট্রন, ফলে অযুগ্ম থাকবে হচ্ছে 4টা। এরপরে আমরা যাই ক্রোমিয়াম 3 প্লাসের বেলায়। ক্রোমিয়ামের বেলায় 3d5 4s1 ছিল, আর ক্রোমিয়াম 3 প্লাস বলছে না, তাহলে একটা বাদ আর 2টা এখান থেকে যদি যায় তাহলে হবে 3টা, তাহলে এটার বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে 5 4 3 মানে ম্যাঙ্গানিজ আগে থাকবে, আয়রন পরে থাকবে, তারপর ও জোস অপশন কয় ছিল সঠিক অ্যান্সার। এরপরটা আয়রন 2 প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? অলরেডি আমরা বের করে রেখে দিয়েছি। বাহ, অপশন গ 4। নিচের কোন যৌগের ক্ষারীয় মূলকে ডি অরবিটালে ইলেকট্রন আছে? খেয়াল করো এখানে অপশন ঘ তো হবেই না, অপশন খ হর মতো অপশন ক আর খ এর মধ্যে সেম প্রবলেম। আমি অপশন ক দিয়ে দেখাই দিই, এটাতে 3 প্লাস মৌল পাবো, এটা 3 প্লাস করলে ডি অরবিটাল ফাঁকা হয়ে যায়। তো অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার, CrSO4, এটা ছাড়া বাকিগুলো হবে না। পরেরটি ক্রোমিয়াম H2 4 ক্লোরিন 2 Br এ Cr এর জারণ সংখ্যা কত? জোস একটা প্রশ্ন করছে। জারণ সংখ্যাটা বের করি চলো। জারণ সংখ্যা বের করার জন্য যারটা বের করবো তাকে x ধরতে হয়, তো আমরা ক্রোমিয়ামেরটা x ধরি, ক্রোমিয়ামেরটা x। পানির এক্ষেত্রে জারণ সংখ্যা 0, তো এখানে পানিটা আমরা স্কিপ করলেও পারি। ক্লোরিনের -1, তো -2 যেহেতু দুইটা আছে, আর ইন টোটাল আছে হচ্ছে তোমার Br হচ্ছে -1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3 প্লাস 3 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন খ। পরের প্রশ্নটিতে চলে যাই। নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -12? এটা খেয়াল করবা, এটা একটা ব্যতিক্রম টাইপ প্রশ্ন। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, পটাশিয়াম KO2, মানে পটাশিয়াম সুপার অক্সাইড এটাকে বলা হয়। এরপরের প্রশ্নটিতে চলে যায়। পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মৌল কোনটি? মানে প্রথম অবস্থান্তর মৌল পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে। আচ্ছা, এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে, মানে সবগুলো যদি বলি, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, আয়রন, আর একটা হচ্ছে নিকেল। সঠিক অ্যান্সার হবে অপশন ক, টাইটেনিয়াম। তোমার ডি ব্লকের সারিতে এখানে যারা আছে তাদের মধ্যে সবার আগে আছে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক। পরের প্রশ্নে যাই আমরা। পরের সারণী কোন শ্রেণীর মৌলসমূহের মুদ্রা ধাতু নামে নামকরণ করা হয়? এটার উত্তর অলরেডি তোমরা জানো, আমি আর কি বা বলবো বলো। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 11 নম্বর। মুদ্রা না, টাকা না, টাকা। কোনটি রঙিন যৌগ? কোনটি রঙিন যৌগ এটা দেখো, যে অপশনগুলো দেওয়া আছে, প্রথমটা হচ্ছে কপারের, এরপরটা হচ্ছে কোবাল্টের, এরপরে হচ্ছে স্ক্যানেডিয়াম, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম। স্ক্যানেডিয়াম আর ম্যাগনেসিয়াম আগেই বাদ, কজেরা ই না। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, CuOH2, কপার হাইড্রোক্সাইড, এটা হচ্ছে রঙিন যৌগ। এরপরে আসি রঙিন যৌগ কোনটি। হ্যাঁ, এগুলোর মধ্যে রঙিন যৌগ হবে সবগুলো দেখো এক কাহিনী। এই যে টাইটেনিয়াম 4+ যেটা না, এটা হচ্ছে ডি ব্লক থেকে বাইরে চলে যায়, এই কারণে অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার, ম্যাঙ্গানিজ অক্সাইড। নিচের কোনটি রঙিন যৌগ? এটাতে খেয়াল করো, কোবাল্ট ক্লোরাইড ছাড়া আর কোনো অপশন এখানে নাই, এটা সঠিক অ্যান্সার অপশন খ। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? এদের মধ্যে আয়রন 2+ রঙিন যৌগ গঠন করে, এটা সাদা। জিঙ্কের দ্রবণটা সাদা হবে, সেটা রঙিন হবে না, এই আর কি। কোনটি রঙিন যৌগ? এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে নিকেল SO4, কারণ বাকি যেগুলো দেখো, অ্যালুমিনিয়াম তো ডি ব্লকেরই না, SCO ডি ব্লক না, ডি ব্লক বাট তোমার অবস্থান্তর না, জিঙ্ক অবস্থান্তর না, অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার, নিকেল SO4, NiSO4। নিচের কোন মৌলটি প্যারাম্যাগনেটিক? এখানে যেগুলো আছে ক্রোমিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ আর টাইটেনিয়ামের মধ্যে প্যারাম্যাগনেটিজম দেখাবে শুধু টাইটেনিয়ামটা, কারণ টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস প্যারাম্যাগনেটিজমকে সমর্থন করে। পরেরটাতে যাই আমরা। এফ ব্লক মৌল হলো, এফ ব্লকের মধ্যে কে পড়ে? দেখো, ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজ La আর Ac দিয়ে শুরু হইলেও এদের কিন্তু এফ ব্লকে মৌল নাই, সরি এফ ব্লকে ইলেকট্রন নাই, আমি বলে ফেলছি। এই কারণে সঠিক অ্যান্সার অপশন খ, সেলেনিয়াম। পরের প্রশ্নে যাই। পর্যায়ের সারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? 27টি, আমরা দেখেছিলাম। সঠিক উত্তর অপশন ক। কোন যৌগটি সম্ভব নয়? হ্যাঁ, NCl5 সম্ভব নয়, কারণ হচ্ছে Na ডি অরবিটাল থাকে না,
তারপর প্রশ্নটি যাই আমরা, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? সঠিক উত্তর হবে অপশন ঘ, নিকেল 2+। পরের প্রশ্নে যাই, নিচের কোন আয়নটি জলীয় দ্রবণে বর্ণহীন বর্ণ, মানে এগুলা রঙিন না কোনটা? এখানে রঙিন না হচ্ছে জিঙ্ক, জিঙ্ক 2+, এটা সাদা, মানে সাদা বলতে অ্যাকচুয়ালি এখানে রঙিন নয় বোঝায় এই সকল ক্ষেত্রে, জিঙ্ক 2+, কারণ এটি হচ্ছে তোমার অবস্থান্তর মৌল নয়। ওকে, নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল? একটু খেয়াল করো, আমি যদি ইলেকট্রন বিন্যাস সবগুলারই করি, সবগুলা করতে গেলে ঝামেলা, তাও দেখি। ধরো আর্গন, আমি ইন জেনারেল একটা ইলেকট্রন বিন্যাস দেখাই, 3d4s। আয়রনের বেলায় 3d4s কি হবে? সরি, হ্যাঁ, আয়রনের বেলায় 3d4s হচ্ছে এখানে 6টা, এখানে 0টা। নিকেলের বেলায় একই হিসাব নাকি নিকেলের বেলায় আরো কম আসবে? নিকেলের বেলায় আসবে হচ্ছে 2টা, না 2টা, হ্যাঁ 2টা, তো এখানে আসবে 2টা, এখানে দিলে 2টা, নিকেল 2+। এরপরে কপারের বেলায় দেখো, কপারে এখানে থাকে, কপারে হচ্ছে এখানে 9টা, এখানে একটা, 2টা গেলে এটা এখানে 10টা, এখানে একটা, তো এখানে 9টা থাকবে। এরপরে হচ্ছে কপার 2+, ও কপার তো এটা 1 ছিল, কপার প্লাসের জন্য 10টা থাকবে, আর কপার 2+ এর জন্য 9টা থাকবে। সবগুলোর মধ্যে অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থার কাছাকাছি শুধুমাত্র কপার প্লাসটাই আছে, অপশন গ এই কারণে সঠিক অ্যান্সার। কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ সংখ্যা প্রকাশ করে? খেয়াল রাখবে এখানে খ +7 এটা হচ্ছে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ মান, আর +3 অপশন ঘ এটা হচ্ছে তার অস্থিতিশীল জারণ মান। একটু মনে রাখতে হবে, কিছু করার নেই, এর যদিও অনেক পরে পুরনো প্রশ্ন, এগুলো খুব সচরাচর এখন দেখা যায় না। পরের প্রশ্নে, নিম্নের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? এটার অ্যান্সার হচ্ছে, দেখো যে অপশনগুলো আছে, ভ্যানাডিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম, আয়রন, এর মধ্যে ক্রোমিয়াম আর আয়রনের মধ্যে দুইটাই 6+6 জারণ সংখ্যা দেখাইতে পারে, বাট ক্রোমিয়ামটা সচরাচর বেশি দেখায়, আয়রনটা অতটা দেখায় না। সঠিক অ্যান্সার অপশন গ, ক্রোমিয়াম। পরের প্রশ্নে যাই, মনে হয় এই টপিক শেষ আমাদের, এরপর আমরা পরের টপিকে চলে যাই। এবারের পর প্রশ্নটি দেখি আমরা, নিচের চিত্র দুটি লক্ষ্য করো। দেখো এখানে PCl3, অর্থাৎ PCl3 লিখি সরাসরি, PCl3 কেন্দ্রীয় মৌল হচ্ছে এখানে P পর্যায় সারণীতে অবস্থান চেয়েছে আমাদের। P হচ্ছে 15 নাম্বার, P হচ্ছে 15 নাম্বার গ্রুপে, আর যেহেতু 2 8 এভাবে আমরা হিসাব করতে পারি, 2 8 18, সেই হিসেবে 15 নাম্বার যাবে 10 3, তার মানে 3 নাম্বার পর্যায়ে 15 নাম্বার গ্রুপ, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। নিচের উদ্দীপকটি পড়ো এবং 1024, যাই হোক প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে দেখো এ বি কোনটি, নিচে কোনটি এ বি অণু? এ হচ্ছে 1s1 হচ্ছে হাইড্রোজেন, আর 3pz এর বেলায় একটু খেয়াল করো, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s1 এই পর্যন্ত হচ্ছে 10 11 ও 3pz1, তাহলে 10 11 না, 3px2 3py2 3pz1, এখানে দেখো 5টা 2টা 12 17, অর্থাৎ AB হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন, এই Cl, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা দেখি, প্রশ্নটি বলেছে কোনটি বিরল মৃত্তিকা মৌল? দেখো এটা বুটেক্স 2014-15 একটি প্রশ্ন। এখানে মনে রাখবা F ব্লকে যারা ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট CH3 আছে তারা হচ্ছে, এই ক্ষেত্রে অপশন খ ল্যান্থেনাইট La, এটাই সঠিক উত্তর। নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে না? ডি ব্লক ছাড়া খুব কম মৌল আছে যারা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। এখানে ডি ব্লক ছাড়া তোমরা ব্রোমিনের দ্রবণ পাবা, ব্রোমিন, আয়োডিন, এই ক্ষেত্রে ব্রোমিন রঙিন যৌগ দেয়, এটা একটা এক্সেপশন বলতে পারো। আর এখানে দেখো ডি ব্লক ছাড়া অ্যালুমিনিয়াম আছে, তো সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম, কারণ ডি ব্লক ছাড়া খুব একটা রঙিন যৌগ নেই। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট? একটু খেয়াল করো, এখানে সবগুলার ইলেকট্রন সংখ্যা সমান, দেখো সবগুলা F- এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, O2- এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10,
N3 মাইনাস এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, আর ওটা হচ্ছে Na প্লাস এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। কিন্তু কিন্তু এদের প্রোটন সংখ্যার ভিন্নতাটা কি? এটা 9। অপশনটা বেশি হবে, আকারটা ছোট হয়ে আসবে। তো এখানে সবচেয়ে ছোট হচ্ছে Na প্লাস, অপশন ঘ সঠিক উত্তর। এটা মেডিকেলের একটি প্রশ্ন ছিল, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? এটাও দেখো মেডিকেল 17-18 একটি প্রশ্ন। আর এই চ্যাপ্টারটি আসলে মেডিকেলের খুবই একটা অ্যাট্রাকটিভ একটা চ্যাপ্টার, এটা মেডিকেলে খুব প্রশ্ন সেখান থেকে অনেক হটস্পট আছে এখানে। এই যে কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, এখানে দেখো সবগুলোর মধ্যে Zn আর নিকেলের মধ্যে কনফিউশন লাগার কথা, কারণ Zn2+ কিন্তু অবস্থান্তর মৌল নয়, নিকেল 2+ হচ্ছে অবস্থান্তর মৌল। সঠিক উত্তর হবে অপশন খ, কারণ অবস্থান্তর যৌগ মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। পরের প্রশ্নে দেখি, নিচের কোনটি সুপার অক্সাইড? খেয়াল করো এগুলো 19 আমরা অলরেডি দেখেছি যে H2O2 হচ্ছে পার অক্সাইড হিসেবে বলা হয়, আর KO2 হচ্ছে সুপার অক্সাইড। এটা একটা एग्जांपल ছিল। তো এখানে অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই আমরা, নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী? দেখো এখানে প্রথম তিনটার মধ্যে প্রথমটা MgO যেটা, এটা হচ্ছে তোমার ক্ষারীয়। অপশন খ যেটা অ্যালুমিনিয়ামের অক্সাইড, এটা হচ্ছে উভধর্মী। অপশন গ যেটা, এটাও ক্ষারীয়। অপশন ঘ যেটা CO2, এটার সাথে পানি যুক্ত করলে এটা H2CO3 যৌগ গঠন করে, মানে অ্যাসিড গঠন করে, এই কারণে অম্লীয়। অপশন ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? এটা আরেকটা টপিকের প্রশ্ন। দেখো তড়িৎ ধনাত্মক কি হয়, বাম থেকে ডানে গেলে, বাম থেকে আমি লিখে দিই, বাম থেকে ডানে গেলে তড়িৎ ধনাত্মকতা কমে, আর উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে তড়িৎ ধনাত্মকতা বাড়ে। তো সেই হিসাবে Na Mg দেন K আর Ca, তাই না? K হচ্ছে এর নিচে, Ca হচ্ছে এখানে। তাহলে সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক উপর থেকে নিচে গেলে বাড়ে, তাহলে নিচে দুইটা আগেই বাদ। আর বাম থেকে ডানে গেলে কমে, তাহলে Mg একমাত্র অপশন। Mg অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রশ্নটি দেখি এবার আমরা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের পর্যায় সারণীতে হচ্ছে 4, আর এই মানটি ধারণ করে হচ্ছে ফ্লোরিন। তো এবার আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি, 1s2 2s2 2p5, টোটাল হচ্ছে 9। তো শেষে হচ্ছে 2s2p, অপশন ঘ বা ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই, নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম একটু খেয়াল করো। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে, তড়িৎ ঋণাত্মকতার বেলায়, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে বাড়ে, সংক্ষেপে আমি তো দিলাম, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে বাড়ে, আর উপর থেকে নিচে গেলে তার বিপরীত কমে। এখানে যতগুলো অপশন আছে দেখো সবগুলো হচ্ছে গ্রুপ 1 এর অপশন, বাট সিরিয়ালটা একটু এদিক সেদিক করে দিছে। বাট তার মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, এরাই হচ্ছে উপর থেকে নিচের দিকে একটা সিরিয়াল মেনটেন করছে, আর উপরের দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে কমতেছে। অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার গ্রুপ 1 এর জন্য। X কে ভেঙে আমরা X+ আয়ন পাচ্ছি আর ইলেকট্রন আলাদা পাচ্ছি, এটা কি ধরনের কি শক্তিকে নির্দেশ করে? অর্থাৎ ইলেকট্রন ছুটে গেল আর আয়নে পরিণত হলো। তো আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তি দরকার, সেক্ষেত্রে আমরা জানি এটাকে আয়নীকরণ শক্তি বলে। সঠিক উত্তর হচ্ছে অপশন ক। পরের প্রশ্নে যাই, নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? দেখো যে অপশনগুলো দেওয়া আছে আয়নীকরণ শক্তির বেলায় একটু খেয়াল রাখবা। NO BeB আর হচ্ছে PS, এরা হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। এই আয়নীকরণ শক্তির ব্যতিক্রমের বেলায় অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এরকম, বাট ব্যতিক্রম দেখে এগুলো সব ক্ষেত্রে হয় হচ্ছে উল্টাটা এরকম। কেন এরকম হয়? ওদের শেষ কক্ষপথে অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় অরবিটাল থাকে, ফলে এখান থেকে ইলেকট্রন বের করতে শক্তিটা বেশি দেওয়া প্রয়োজন হয়, ফলে এদের আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে দেখো NO প্রথমটা, এটা A আর B এর মধ্যে কনফিউশন লাগার কথা, রাইট? কিন্তু খেয়াল করো বাম থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি বাড়ে। তো N আর O, BE আর B এর থেকে বেশি ডানে অবস্থিত, এই কারণে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যে, নিচের কোনটি অধিক পোলার?
পোলারের ব্যাপারটা একটু খেয়াল করো, এদের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে এটা করা হয়, আর এটা সচরাচর খুবই কমন একটা প্রশ্ন। এর মধ্যে এইচএফ যে অপশনটা দেওয়া আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 2.1, ফ্লোরিনের ক্ষেত্রে 4, এটার ডিফারেন্সটা সবচেয়ে বেশি হবে কারণ ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। সো অপশন এই হচ্ছে, তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো যে এটাই সঠিক আনসার হওয়ার কথা। পরের প্রশ্নে যাই আমরা। আয়নীকরণ বিভাগের সঠিক ক্রম কোনটি? একটু খেয়াল করো, আয়নীকরণ বিভাগের সঠিক ক্রমের বেলায় এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন বি সঠিক অ্যান্সার হবে, কারণ অপশন বি হচ্ছে গ্রুপ 17, আর গ্রুপ 17 যেটা সিরিয়ালটা দেওয়া আছে এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপরের দিকে যাবে। উপর থেকে নিচের বেলায় আয়নীকরণ শক্তি কমবে, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে আয়নীকরণ আর ইলেকট্রন আসক্তি। এই তিনটার বেলায় এই শর্ত প্রযোজ্য, বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর থেকে নিচে গেলে কমবে। তো সেই হিসাবে এটা দেখো, উপর থেকে নিচে গেলে কমে দেখে ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন। কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে? পোলারায়ন বেশি ঘটবে এটা অ্যাকচুয়ালি ফাজানের নীতি থেকে আসছে। আর ফাজানের নীতিতে তিনটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে আকার, আর একটা হচ্ছে ই বিন্যাস বা ইলেকট্রন বিন্যাস। চার্জ এর বেলায় সংক্ষেপে মনে রাখতে পারো বড়, সরি চার্জের বেলায় না, ওটা আকারের বেলায়। চার্জের বেলায় হচ্ছে চার্জ যত বেশি হবে তার পোলারায়ন তত বেশি হবে। আর আকারের বেলায় মনে রাখবো হচ্ছে বড় এনআর, ছোট ক্যাট। মানে অ্যানায়ন যত বড় হবে তার পোলারায়ন তত বেশি হবে, অথবা ক্যাটায়ন যত ছোট হবে তার পোলারায়ন বেশি হবে। আর ইলেকট্রন বিন্যাসের বেলায় মনে রাখবো যে ডি অরবিটালের ইলেকট্রন বা ডি ব্লকের পোলারায়নটা একটু তুলনামূলক বেশি হয় এস আর পি এর তুলনায়। তো এখানে সবগুলোর মধ্যে যদি খেয়াল করো, প্রথম দুইটার বেলায় সবগুলোর অ্যানায়ন সেম, তো ক্যাটায়নের চার্জের দিকে আগে গেলে প্রথম দুইটার ক্ষেত্রে চার্জ 2, পরের দুইটার ক্ষেত্রে চার্জ 1। তো এমনিতেই অপশন এ আর বি উপরে চলে আসছে, আমরা সি এর দিকে বাদ দিলাম। এবার অপশন এ আর বি এর মধ্যে চার্জ যেহেতু সেম, আমরা আকারের দিকে যাই, দেখো ক্যাটায়নের আকার যার ছোট হবে, কারণ ছোট ক্যাট সেই বেশি পোলারাইজড হবে। এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাই। আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? আকারের ক্ষেত্রে এটা খেয়াল করবা, ক্যাটায়নের বেলায় কি হয়, মেন মৌলটা বেশি তোমার আকারের বেলায় তোমার বেশি বড় হয়। যেমন ধরো এখানে সোডিয়াম আর হচ্ছে সোডিয়াম প্লাসের বেলায়, সোডিয়ামের বেলায় 11টা ইলেকট্রন, সোডিয়াম প্লাসের বেলায় 10টা ইলেকট্রন, প্লাস ওর কিন্তু একটা কক্ষপথ কমে গেল, ওর কিন্তু কক্ষপথ একটা বেশি। সেই হিসেবে সোডিয়াম তোমার তার আয়নের তুলনায় বেশি বড় সাইজে বা ব্যাসার্ধ বড় হবে। এটা শুধু সোডিয়ামের বেলায় না, সকল ক্যাটায়নের বেলায় মেইন মৌলটা ক্যাটায়নের থেকে সাইজে বড় হবে। আর অ্যানায়নের বেলায় উল্টা। কোন আয়নের ব্যাসার্ধ বড়? কোনটির আয়নিক ব্যাসার্ধ বড়? আচ্ছা, মানে কোনটি বড় কথা, সহজ কথায় এটা দেখো, সহজ কথা, এটা উত্তর হবে হচ্ছে তোমার পটাশিয়াম। কেন পটাশিয়াম হবে? সবগুলাই যেহেতু আয়ন, সবগুলাই যদি আয়ন হয়, Na এর পাশে হবে Mg, K, Ca। বাম থেকে ডানে গেলে আকার কি হয়? কমে, আর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। সেই হিসাবে সবচেয়ে বড় ব্যাসার্ধ হবে কে। আর যেহেতু সবগুলাই প্লাস, তো তাদের আর এক্সট্রা করে কোনো দেওয়া হবে, সবগুলাই হচ্ছে এদের ক্যাটায়ন পজিশনে আছে। পরের প্রশ্নে যাই। আকারের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো আকারের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, বেরিয়াম থেকে ছোট না, উল্টা, প্রথম অপশন কটা ভুল। অপশন হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম জীবনেও বড় না, কারণ অ্যালুমিনিয়াম ডান সাইডে এগুলো আরো ছোট হবে। ম্যাগনেসিয়াম সোডিয়ামের থেকেও ছোট না, তা না। ফ্লোরিন আর নিয়নের মধ্যে নিয়ন ফ্লোরিন থেকে ছোট, ফ্লোরিন বড়। হ্যাঁ, অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ এটার সাইনটা ঠিক মতো দেওয়া আছে। এরপরের প্রশ্নে দেখি আমরা, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন, মানে আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন বা ধনাত্মক আয়নে, সেটা হচ্ছে আমরা বলি আয়নীকরণ শক্তি। সঠিক উত্তর হবে এটা আয়নীকরণ শক্তি। সিলেট বোর্ড 22-এর একটি প্রশ্ন ছিল। এরপরে দেখো এম এর সাথে কিছু আমি ডেলিচি দিলাম, এটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে আয়নে পরিণত হইল। দেখো এটা
বরিশাল বোর্ড 2021 এর প্রশ্ন, এটার অ্যান্সার হবে আয়নীকরণ শক্তি। পরের প্রশ্নে যাই আমরা, নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে? এখানে যে অপশনগুলো দিছে সবগুলো গ্রুপ 1 এর, তো গ্রুপ 1 এর উপর থেকে নিচে নামলে তোমার আয়নীকরণ শক্তি কমবে, তো সেই হিসাবে সবচেয়ে উপরে যে আছে তার বিটটাই বেশি হবে, লিথিয়াম সবচেয়ে বেশি, অপশন ঘ। পরের প্রশ্ন আসি, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? এটার অ্যান্সার দেখো বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এক সিরিয়ালে বাম থেকে ডানের দিকে, বাট তার মধ্যে বেরিলিয়ামটা উপরে বা আগে যদি হিসাব করি, তাহলে বেরিলিয়ামটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি, নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে? এই ক্ষেত্রে দেখো সেম গ্রুপ 1 দেওয়া আছে, আর এই ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে যেহেতু আয়নীকরণ শক্তি কমে, এই কারণে সঠিক অ্যান্সার হবে অপশন ক, ক্রোমিয়াম। কোন মৌলের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? কোন মৌলের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি হবে? যে সবচেয়ে ডানে হবে। এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে, এই সিকোয়েন্স অনুযায়ী নাইট্রোজেনটা মোটামুটি অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে হিসাবটা অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু আমি একটু আগে একটা ব্যতিক্রম দেখিয়েছিলাম যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে বিজোড় অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল থাকার কারণে নাইট্রোজেনটা ব্যতিক্রম দেখায়, এই কারণে নাইট্রোজেন বেশি আয়নীকরণ শক্তি আছে। নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে কোন পর্যাপ্ত ধরনের ব্যতিক্রম দেখা যায়? একটু আগে আমরা এটা বলেছি, এই ভিডিওটি পজ করে তোমরা এটা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওটার অ্যান্সার ছিল অপশন খ। কোনটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি? কোনটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি? দেখো এখানে অলরেডি আমরা এটা একবার সলভ করেছি, এটা আরেকবার দিনাজপুর বোর্ড 19 এসেছে। অপশন গ আর ঘ এর মধ্যে অক্সিজেনের হওয়ার কথা বেশি, কারণ বাম থেকে ডানে গেলে অক্সিজেন আগে হিসাবে পড়ে, কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেনের একটা ব্যতিক্রম আছে, এই কারণে নাইট্রোজেনের বেশি, অপশন ঘ। পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, ইলেকট্রন আসক্তিও বাড়ে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়ে, পরমাণুর আকার কমে। সো জাস্ট অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। পরেরটাতে যে কোনটির থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে, অর্থাৎ কোনটির আয়নীকরণ শক্তি বেশি? সহজ কথায় এখানে নিয়ন, তারপরে সবগুলো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস দেওয়া আছে। সব থেকে ডানে এখানে দেখো খেয়াল করো অ্যালুমিনিয়াম, নিয়ন আর অ্যালুমিনিয়ামের ব্যাপারটা, বাট এখানে অ্যালুমিনিয়ামটাই সঠিক অ্যান্সার হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস, কারণ সে অলরেডি স্থিতিশীল অবস্থায় আছে। তো এরপর থেকে যদি অ্যালুমিনিয়াম থেকে আরো বের করতে চাও, ওর কেন্দ্রে কিন্তু 13টা প্রোটন, বাকিগুলোর ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা, সোডিয়ামের ক্ষেত্রে 11টা, নিয়নের ক্ষেত্রে 10টা, তো ওর ক্ষেত্রে আকর্ষণটা বেশি, এই কারণে শক্তিটা বেশি দরকার হয়। পরের প্রশ্নে যাই, নিচের কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে? দেখো সবগুলোর ক্ষেত্রে যদি তুমি একটু চেষ্টা দেখো, আমি একটু পরিষ্কার রাখি জিনিসটা, একটু পরিষ্কার করি। সবগুলা ন্যাচারাল স্টেট যদি খেয়াল করো আয়নের, ম্যাগনেসিয়াম কিন্তু 2 প্লাসে যায় স্থিতিশীল হয়, ম্যাগনেসিয়াম কিন্তু 2 প্লাসে যায় স্থিতিশীল হয়, অর্থাৎ ওর দুইবার ইলেকট্রন বের করা লাগে। কে হচ্ছে জাস্ট প্লাস, একটা ইলেকট্রন বের করলেই মোটামুটি সে স্থিতিশীল। তো কে থেকে তুমি যদি আরো একটা ইলেকট্রন বের করতে চাও, অর্থাৎ দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বের করতে চাও, সে কিন্তু সহজে দেবে না, কারণ অলরেডি সে স্থিতিশীল অবস্থায় আছে। এই কারণে আমরা বাকিগুলোটাও বলি, ক্যালসিয়ামও 2 প্লাস, অ্যালুমিনিয়াম তো 3 প্লাস, ক্যালসিয়ামই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই আমরা, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে এটা আমরা অলরেডি একটা দেখেছি একটু আগে, এটার বেলায় আমরা দেখেছিলাম যে 3টা ব্যতিক্রম ছিল, আমি আবার বলি, NO BeB PS হওয়ার কথা সবগুলো হচ্ছে ডান পাশের গুলা বড়, কিন্তু হয়ে যায় বাম পাশের গুলা, এই কারণে বলতে পারো যে বেরিলিয়াম বি থেকে বেশি বড়, বেরিলিয়াম বি থেকে বেশি বড়, বেরিলিয়াম প্রথম অপশনটা, আর অপশন ঘ, এক আর ঘ এর মধ্যে দুইটা হবে, আবার এর মধ্যে এন বড়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে নাইট্রোজেন তো আর অক্সিজেন তো এমনিতেই ডান সাইডে, সেই হিসাবে অপশন ঘ সঠিক অ্যান্সার। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। সব থেকে ডানে অক্সিজেন থাকার পরেও এটা নাইট্রোজেন হচ্ছে সঠিক অ্যান্সার। এটা অনেক পুরনো প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 16 প্রশ্ন। এবার দেখো চট্টগ্রাম বোর্ড 15 একটি প্রশ্ন, কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? মানে এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেই অনুযায়ী উপর থেকে নিচের দিকে যদি আমরা হিসাব করি, সবচেয়ে মান কম পাওয়া যায়, আর সবচেয়ে নিচের দিকের মূল এখানে সিরিয়াম। পরের প্রশ্নে যাই, নিচের কোন আয়নীকরণের সবচেয়ে কম শক্তি লাগে? নিচের কোন মৌলটি আয়নীকরণ সবচেয়ে কম শক্তি লাগে? এই ক্ষেত্রে খেয়াল করো সবগুলো অপশন থেকে বাম থেকে ডানে গেলে তো এমনি বাড়ে, আর উপর থেকে নিচে গেলে কমে, সেই হিসাবে আমরা এর আগে একটা প্রশ্নে দেখেছিলাম পটাশিয়াম ছিল রাইট অ্যান্সার। কে
এটাই হবে সঠিক উত্তর। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে? দেখো এরকম প্রশ্ন আমরা আগেও পেয়েছি, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে সিজি, আমি সঠিক অ্যান্সার একটু আগে আমরা পেয়েছি। এগুলো আসলে রিপিটিভ প্রশ্ন না, বাট মানে এক এক বোর্ডে এসেছে তো আমি সবগুলো দেখানোর জন্য আর কি অ্যাড করে দিয়েছি। তারপরে কোনটি প্রথম আয়নীকরণ শক্তি বেশি? এটাও আমরা দেখছি অনেকবার আসছে প্রায়। এটার অ্যান্সার অপশন গ, নাইট্রোজেন। এটা অনেকবার আসছে। ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে আয়নে পরিণত হয়ে গেল, তো ইলেকট্রনের প্রতি তার যে চাহিদা তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। অপশন ঘ। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এই ক্ষেত্রে সব থেকে ডানে হচ্ছে ক্লোরিন, তো অপশন খ সঠিক অ্যান্সার। কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে? উপর থেকে নিচে গেলে কমে, সেই হিসাবে ফ্লোরিন, উপর থেকে নিচে না, বাম থেকে ডান হিসাবে এটা সবচেয়ে বামে আছে ক্যালসিয়াম। সঠিক অ্যান্সার ক্যালসিয়াম। 17 একটি প্রশ্ন। 22 সালে একটি প্রশ্ন দেখো, কোনটি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? এটাও একই ভাবে হিসাব করতে পারো আমরা, উপর থেকে নিচে গেলে কমে, তো সেই হিসেবে ফসফরাস সঠিক অ্যান্সার। কোনটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে? দেখো এটা সবাই 17। উপর থেকে আমরা গেলাম কি, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে। তো এখানে উপর নিচে যদি হিসাব হয়, সবচেয়ে উপরের দিকে কে আছে? ফ্লোরিন। তো ফ্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। বাট এখানে একটা কথা আছে, সঠিক অ্যান্সার হবে ক্লোরিন, কারণ ইলেকট্রন আসক্তির বেলা একটা ব্যতিক্রম থাকে, সেটা হচ্ছে ক্লোরিন ফ্লোরিনের থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তো এটা খেয়াল রাখবা, ভুলেও ফ্লোরিন দাগাবা না। অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই আমরা। কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল? এটা হচ্ছে ফ্লোরিন। প্রথম দিকে একটি প্রশ্ন, এটাতে আমরা দেখলাম যে এটা তড়িৎ ঋণাত্মকতার মান হবে 4। আচ্ছা, তারপরে প্রশ্নে যাই আমরা। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম ফ্লোরিনের 4। আচ্ছা, আমি দেখাই দিই। হ্যাঁ, এগুলা মোটামুটি কোনোটাই হবে না, অপশন খই হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ ফ্লোরিনের হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5, আর ক্লোরিনের হচ্ছে 3। এই সিকোয়েন্সে অপশন খ সঠিক অ্যান্সার। নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে? এটা সঠিক অ্যান্সার। ফ্লোরিন তো 4 সবচেয়ে বেশি হবে, কার্বনও তেমন না আশেপাশে, অক্সিজেন তো 3.5, হিলিয়াম একটু সবচেয়ে কম হবে, কারণ সে হচ্ছে এমনিও নিষ্ক্রিয় মৌল। এরপরটাই যাই। এ ও বি দুইটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 2.1 আর 3.5, মানে হাইড্রোজেন আর অক্সিজেন। সহজ কথা। এদের সমন্বয়ে গঠিত যৌগের প্রকৃতি কিরূপ হবে? হ্যাঁ, পোলার। আচ্ছা, এটা কিভাবে হিসাব করে? এটা পোলার যৌগ কিভাবে হিসাব করে? 3.5 থেকে 2.1 যদি আমরা মাইনাস করি পাবো 1.4। তো এটা খেয়াল করবা, 0.5 থেকে 1.17 এর মধ্যে যারা থাকে তারা সবাই পোলার, 0.5 এর কম হলে অপোলার, আর এই রেঞ্জের মধ্যে থাকলে পোলার। আর আরেকটা ব্যাপার, এদের কিন্তু সমযোজী বন্ধনও বলা হয়, হাইড্রোজেন আর অক্সিজেনকে সমযোজী বন্ধনও বলা হয়। তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? তৃতীয় পর্যায়ের বলছে, মানে বাম থেকে ডানের হিসাব। বাম থেকে ডানে গেলে খেয়াল রাখবা, পরমাণুর আকার, ব্যাসার্ধ, তড়িৎ ধনাত্মকতা, এই সকল জিনিসগুলো ছাড়া বাকি সবই বাড়তে থাকে, অর্থাৎ ইলেকট্রন শক্তি বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, আয়নীকরণ শক্তি বাড়বে। সেই হিসাবে আয়নীকরণ শক্তি সঠিক অ্যান্সার। NaCl এর গলনাঙ্ক কত? এটা একটু মনে রাখবো, অপশন খ 801 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে খাবার লবণ NaCl এর গলনাঙ্ক। কোনটির গলনাঙ্ক কম? এটা আমরা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি। কিভাবে? দেখো, যে যৌগগুলো আছে সবগুলার ক্যাটায়ন সেম, বাট অ্যানায়নগুলো হচ্ছে সাইজগুলো ডিফারেন্ট। তো অ্যানায়ন আমরা পড়েছিলাম বড় অ্যানার ছোট ক্যাট, তো অ্যানায়ন সবচেয়ে বড় কার, তার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, আর তার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে, তার গলনাঙ্ক সবচেয়ে কম হবে। অপশন ঘ, কারণ আয়োডিনের সবচেয়ে বড়। যে কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা আমরা অলরেডি এর আগেও করেছি, সিমিলার টাইপ একটি প্রশ্ন। এটা সঠিক অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম 2+, কারণ ম্যাগনেসিয়াম 2+ এর কেন্দ্রে আছে 12টা প্রোটন আর বাইরে আছে 10টা ইলেকট্রন, সো আকর্ষণ বল বেশি থাকায় ব্যাসার্ধটা ছোট হয়ে আসে। 2015-এর একটি প্রশ্ন, অনেক আগে প্রশ্ন এটা। আচ্ছা, রাজশাহী বোর্ড 19-এর এই প্রশ্নটি দেখো, নিচের আয়নগুলোর মধ্যে কোনটির আকার সবচেয়ে ছোট? এটার ক্ষেত্রে দেখো ফ্লোরিন 9, বাকিগুলো হচ্ছে মোটামুটি, হ্যাঁ ফ্লোরিন সবগুলোর ইলেকট্রনই 10, কিন্তু ফ্লোরিনের বেলা হচ্ছে কেন্দ্রে প্রোটন আছে 9টা, এই কারণে তার আকর্ষণ বলটা মোটামুটি ওরকম লেভেলে থাকার কারণে আকার সবচেয়ে ছোট। কোন আয়নটি আকারে বড়?
এটার অ্যান্সার দেখো, যার সবগুলাতেই মোটামুটি শেষ কক্ষপথ না, সবগুলো মিলাতেই ইলেকট্রন আছে 10টি টোটাল, বাট কেন্দ্রে নিউক্লিয়াস দেখো নাইট্রোজেনের আছে 7টা, ফ্লোরিনের আছে 9টা, অক্সিজেনের 8টা, আর সোডিয়ামের 11টা। এর মধ্যে সবচেয়ে কম আছে হচ্ছে নাইট্রোজেনের 7টা, প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে আকর্ষণ খুব একটা ভালো ব্যালেন্স হয় না দেখে এটার আকারটা একটু বড় থাকে। কোনটির আয়নিক আকার সবচেয়ে ছোট হবে? দেখো এটাও সিমিলার ব্যাখ্যা, সেম কথা, ম্যাগনেসিয়াম 2+ হবে সঠিক অ্যান্সার। কোন অক্সাইডটি অম্লধর্মী? এটা আমরা 2015 সালের একটি প্রশ্ন, এটা অনেক আগের প্রশ্ন, এটা আমরা অলরেডি করেছি কয়েকবার। দেখো ম্যাগনেসিয়াম, সোডিয়াম এই দুইটা হচ্ছে তোমার বলতে পারো ক্ষারীয়। খ নাম্বার যেটা অ্যালুমিনিয়াম, এটা উভধর্মী। আর অপশন গ যেটা কার্বন ডাই অক্সাইড, এটা পানির সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এর ফলে এটাই অম্লধর্মী, সঠিক অ্যান্সার। নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রাইট? কেন এটাকে মিশ্র অ্যানহাইড্রাইট বলে, মানে কাহিনীটা কি একটু দেখো, আমরা যদি একটু বলি, N2O4 অথবা N2O4 অথবা 2NO2, এটা তোমার বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে H2NO2 একটা, আর একটা হচ্ছে H2NO3, এই দুটো অ্যাসিড তৈরি করে, ফলে অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। কোন অক্সাইডটি ক্ষারধর্মী? এখানে ধাতুর যে অক্সাইড থাকে তারাই ক্ষারধর্মী হয়, অপশন খ ধাতু, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড কোন ধর্মের অক্সাইড? এটা হচ্ছে একটু মনে রাখবা, এটা অম্লীয়। সিলিকন ডাইঅক্সাইডটা যেটা হচ্ছে এটা অম্লীয় ধর্মের আর কি, এটা ক্ষারের সাথে বিক্রিয়া দেয়। SO3 কোন ধরনের অক্সাইড? এটা দেখো SO3 দিয়ে আর কি বলবো, পানির সাথে কি তৈরি করে তোমরা জানো, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অপশন ক অম্লধর্মী। কোন যৌগটির জলীয় দ্রবণে পিএইচ মান বিশুদ্ধ পানির পিএইচ মান অপেক্ষা কম হবে? পিএইচ মান কম হবে মানে অম্লীয় হবে, তো এখানে অম্লীয়কে কার্বন ডাই অক্সাইড বেশি অম্লীয়, সো অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? এটা ডেফিনেটলি ক্লোরিন, এর এটাই হওয়ার কথা, কারণ এটা তোমরা অলরেডি পড়ছো, H2Cl2O4, Cl2O7, এটা পানিতে অ্যাসিড তৈরি করে, এই কারণে অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। বাকিগুলো অ্যাসিড তৈরি করে, বাট ওটার যে অ্যাসিডটা তৈরি করে সবচেয়ে তীব্র অ্যাসিড। নিচের কোন অক্সাইডটি তীব্র ক্ষারধর্মী? গ্রুপ 1 এর যে অক্সাইডগুলো আছে, এখানে গ্রুপ 1 এর অক্সাইডগুলো হচ্ছে একটা ঘ Na2O, আর গ্রুপ 2 এর গুলাও ক্ষারধর্মী বাট তীব্র বেশি হচ্ছে গ্রুপ 1 এর গুলা, অপশন ঘ সঠিক অ্যান্সার। সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার কোনটি? সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার হচ্ছে ক্ষারীয়, ক্ষারত্বের যে ব্যাপারটা, এটা কি হয় ধাতুগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে বৃদ্ধি পায়, সব থেকে নিচে আছে সিজিয়ামের হাইড্রোক্সাইডটাই সবচেয়ে বেশি ক্ষারীয়। নিচের কোন জলীয় দ্রবণের পিএইচ সবচেয়ে বেশি? পিএইচ বেশি হবে যারা ক্ষারীয় হবে, এখানে সবচেয়ে বেশি ক্ষারীয় হওয়ার কথা হিসাবে NH3 আর PH3 এর মধ্যে, বাট তার মধ্যে NH3 এনটা তুলনামূলক সাইজে ছোট হয়, এর ক্ষারীয় ধর্মটা বেশি প্রকাশ পায়, বা বলতে পারো এটা তড়িৎ ঋণাত্মকতার পি এর সাথে এন এর তড়িৎ ঋণাত্মকতা হিসাবে এনটা বেশি হয়, এন ক্ষারীয় ধর্মটা বেশি প্রকাশ পায়, এখানে অপশন ক সঠিক অ্যান্সার। পানি গ্যাসের সংকেত কোনটি? এটা খেয়াল রাখবা, পানি গ্যাস বা ওয়াটার গ্যাস বলা হয় এটাকে, H2+CO, এই গ্যাসটাকে বলা হয় ওয়াটার গ্যাস, সেটা বইয়ের একটা এমসিকিউ মুখস্থ রাখতে হয়। এরপর ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে? এটা আমরা জৈব যৌগের মধ্যে অ্যাকচুয়ালি পড়ব, এটা হচ্ছে ইথাইন তৈরি করে, C2H2। আপাতত মুখস্থ রাখা যায়, এটা ইথাইনের প্রস্তুতির মধ্যে আছে। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaC2 পানির সাথে যুক্ত হয়ে C2H2 তৈরি করে, অপশন ঘ। পরের প্রশ্নে যাই আমরা, সালফারের কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? একটু খেয়াল করবে, SO2, এটা পানির সাথে যুক্ত হয়ে H2SO3 তৈরি করে, আর কিছু কিছু ক্ষেত্রে H2SO4 তৈরি হয় অন্যান্য SO3 থাকলে, এই কারণে এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী।
কোনটি উভধর্মী অক্সাইড? লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। এটার ক্ষেত্রে দেখো লিথিয়াম ধাতু, এটা ক্ষারীয় হবে অপশন গ। আর অপশন ঘ, অপশন গ হচ্ছে কার্বন ডাই অক্সাইড অম্লীয়, অপশন ঘ হচ্ছে সোডিয়ামের ধাতু, এটা ক্ষারীয়। তাহলে অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার, বিইও। সালফারের কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? এটা আমরা অলরেডি একবার করেছি, এটা অপশন ঘ SO2। নিচের কোনটি সুপার অক্সাইড? এটাও আমরা প্রথম দিকে একটি দেখেছি, অপশন ক KO2 হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে যাই। দৈত্যাকার অণু বা বৃহৎ আকৃতির অণু বলা হয় সিলিকন ডাইঅক্সাইডকে, কারণ সিলিকন ডাইঅক্সাইড নিজে নিজে অনেকগুলো যৌগের সাথে পলিমার গঠন করে বিশাল একটা অণু গঠন করে। কোন যৌগটি বেশি আয়নিক? খেয়াল করো সবগুলোর অ্যানায়ন কিন্তু সেম, ক্লোরিন Cl-, বাট আমরা যদি ক্যাটায়নের ব্যাপারটা দেখি, ক্যাটায়নের আকারের দিকে যেতে হবে। বড় অ্যানার, ছোট ক্যাট। ক্যাটায়ন যার ছোট তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, পোলার আয়ন বেশি হবে। তার মানে ক্যাটায়ন বড় হলে উল্টা, এখানে ক্যাটায়ন বড় হবে উপর থেকে নিচের দিকে গেলে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে কে, তারপরে আরবি রুবিয়ামটাই হচ্ছে সঠিক, রুবিয়াম Cl যেটা RbCl, এটা সঠিক অ্যান্সার। কোন যৌগের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা বেশি? বিদ্যুৎ পরিবাহিতা বেশি হবে যার আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে। এই ক্ষেত্রে দেখো চার্জ যার বেশি হবে সেই হিসাব করতে হবে, বাট এখানে CCl4 যেটা, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে কার্বন, এটা সমযোজী, এমনি সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী যৌগ, এই কারণে ওটা আগে বাদ। এর মধ্যে অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ এর বেশি আয়নিক প্রকাশ করবে, কারণ বাকিদের তুলনায় চার্জ বেশি, ক্যালসিয়াম Ca2+। ক্লোরিন অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? দেখো ক্লোরিন অণু কোনটা? ClCl, এরা হচ্ছে পিওর সমযোজী, বিশুদ্ধ সমযোজী একেবারে। তো এখানে তো বিশুদ্ধ উল্লেখ করে না, অপোলার সমযোজী বন্ধনটাই সঠিক অ্যান্সার। নিচের কোনটি অপোলার যৌগ? অপোলার যৌগ কারা হবে? দেখো এখানে বাকি যে যৌগগুলো আছে সবগুলাই মোটামুটি পোলার যৌগ, বাট CCl4 যেটা, এটার বেলায় এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 এর চেয়ে কম, এই কারণে এটা অপোলার যৌগ। কোনটি অপোলার দ্রাবক? এই যে CCl4, একটু আগে করলাম আমরা। নিচে কোন আয়নিক যৌগটি সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? এটা দেখো সবচেয়ে বেশি পোলারায়ন ঘটবে কার? এখানে অ্যানায়নগুলো সেম, তো ক্যাটায়নগুলোর চার্জের দিকে আগে খেয়াল করলে যার চার্জ বেশি হবে, এখানে চার্জ বেশি হচ্ছে BeCl2, MgCl2। তার মধ্যে আকারের দিকে গেলে ক্যাটায়নের সবচেয়ে ছোট হবে হচ্ছে Be, অপশন খ তাই সঠিক অ্যান্সার। নিচের কোনটিতে পোলারায়ন বেশি হবে? দেখো এই একই জিনিস, একই হিসাব আবারও আমরা বলি, অ্যানায়নগুলো সেম, ক্যাটায়নগুলো হচ্ছে চার্জ দিয়ে হিসাব। তার মধ্যে এই ক্ষেত্রে দেখো Kl আর Fe এর মধ্যে যদি হিসাব করো, ক্যাটায়নের চার্জ আয়ন আকার যার ছোট, অ্যালুমিনিয়ামের আকার আয়রনের থেকে ছোট হয়, এটার পোলারায়ন বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। নিচের কোন যৌগে ধাতুর পোলারায়ন ক্ষমতা বেশি? ধাতুর পোলার, এগুলো সব সিমিলার টাইপ প্রশ্ন, এটার উত্তর MgCl2 হবে, কারণ অলরেডি বুঝে গেছো চার্জ বেশি আর আকারে ছোট। কোন যৌগটি পানিতে অধিক দ্রবণীয়? AgF হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, AgF সঠিক অ্যান্সার, কারণ হচ্ছে দেখো সবগুলোর বেলায় ক্যাটায়ন সেম, অ্যানায়নের মধ্যে F যেটা, এটার আকার সবচেয়ে ছোট, বড় অ্যানার ছোট ক্যাট। অ্যানায়ন যদি বড় হতো সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পেত, পোলারায়ন বেশি হতো, ফলে সেটা সমযোজীর দিকে যাইতো। এই ক্ষেত্রে অ্যানায়ন সবচেয়ে ছোট হয়, AgF এর মধ্যে তোমার সমযোজী বৈশিষ্ট্য কম প্রকাশ পায়, আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে, ফলে এটি পানিতে দ্রবণীয় হবে। পানিতে নিচের কোন পদার্থটি দ্রাব্যতা বেশি হবে? যার আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে। আর এই ক্ষেত্রে দেখো যার পোলারায়ন সবচেয়ে কম হবে, NaCl, CaCl2, BaCl2 আর Lc, সব ক্ষেত্রে ক্লোরিন আসছে, বাট আমরা যদি হিসাব করি চার্জের ক্ষেত্রে, তোমার চার্জের ক্ষেত্রে যদি হিসাব করি বেরিয়াম যেটা সাইজে সবচেয়ে ছোট, এই কারণে এটা বেশি হবে, পানিতে দ্রবণীয়তা বেশি থাকবে। কোন পানিতে অধিক দ্রবণীয়? এই ক্ষেত্রেও দেখো চার্জ উল্টা, পানিতে দ্রবণীয় কাদের হবে? সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে কম, তো ক্যাটায়নের চার্জ সবচেয়ে কম এখানে NaCl আর KCl, তার মধ্যে KClটা সাইজে বড়, সঠিক অ্যান্সার অপশন ক। নিচের কোন ধনাত্মক আয়নটি ঋণাত্মক আয়নের বেশি পোলারায়ন ঘটাতে পারে? কোন ধনাত্মক আয়নটি ঋণাত্মক আয়নের বেশি পোলারায়ন ঘটাতে পারে? যার চার্জ বেশি, চার্জ সবচেয়ে বেশি এখানে অ্যালুমিনিয়াম 3+ এর। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? সমযোজী হবে যার পোলারায়ন বেশি হবে, আর পোলারায়ন কার বেশি হবে? যার ক্যাটায়নের চার্জ বেশি হবে, আর অ্যালুমিনিয়াম 3+ বা AlCl3 যৌগটার ক্ষেত্রে বেশি হবে আর কি।
কোন যৌগটির অধিক পোলারায়ন ঘটে? এই ক্ষেত্রে অলরেডি তোমরা দেখেছো অক্সিজেন যেহেতু সেম সবগুলো অ্যানায়ন ক্যাটায়নের চার্জের দিকে গেলে ম্যাগনেসিয়াম 2, সোডিয়াম 1, অ্যালুমিনিয়াম 3, ক্যালসিয়াম 2। তো সঠিক অ্যান্সার অপশন গ, কারণ অ্যালুমিনিয়াম 3 প্লাস, চার্জ বেশি, পোলারায়ন বেশি, সংযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। পোলারাইজেশনের ধর্ম কোনটি সবচেয়ে বেশি হবে? সিমিলার টাইপ প্রশ্ন বারবার আসতেছে, আমরা খেয়াল করি এখানে চার্জও সেম, তখন খেয়াল করতে হবে আকার কার ছোট। বেরিলিয়ামের আকার সবচেয়ে বেশি ছোট। পোলার দ্রাবকে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটি? এটাও সিমিলার কনসেপ্টেরই একটি ম্যাথ। সবগুলোর অ্যানায়ন যেহেতু সেম, ক্যাটায়নের বেলায় দেখতে হবে চার্জ। চার্জ সবচেয়ে বেশি এখানে সিলিকনের। তো সিলিকনের ক্ষেত্রে তোমার সংযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রকাশ পাবে, সে কম দ্রবণীয় হবে, তো সে সব থাকবে সবার লাস্টে। সিলিকন লাস্টে, দেখো অপশন খ আর গ। এবার আসে সিলিকনের থেকে কম হবে এখানে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়াম 3। তো এর আগে অ্যালুমিনিয়াম, এই যে অপশন গ এ কিন্তু অ্যালুমিনিয়াম নেই, অপশন ক্ষয়। তো এখান থেকেই অ্যাকচুয়ালি ধারণা করা যায় যে অপশন ক্ষয় হবে সঠিক অ্যান্সার। কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে, যার পোলার সমযোজী বৈশিষ্ট্য কম প্রকাশ পাবে, মানে ফাজানের বিপরীত? ফাজানের বিপরীতটা যদি হিসাব করি সবার ক্ষেত্রেই দেখো ক্যাটায়ন সেম, অ্যানায়নের যত বড় হয় পোলারায়ন তত বেশি হয়। উল্টা যদি হিসাব করি অ্যানায়ন যত ছোট হবে পোলারায়ন তত কম হবে, আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে। অপশন গ, কারণ ফ্লোরিন সাইজে ছোট। নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? গলনাঙ্ক কম যার সমযোজী বৈশিষ্ট্য বেশি বা পোলারায়ন বেশি ঘটেছে। আর পোলারায়ন বেশি ঘটছে হচ্ছে এখানে সবার অ্যানায়ন দেখো সেম, ক্যাটায়নের আকারের যদি আমরা হিসাব করি লিথিয়ামের আকার ছোট হওয়ায় বড় অ্যানার ছোট ক্যাট, ওর পোলারায়ন বেশি ঘটেছে, এই কারণে অপশন কয় সঠিক উত্তর। নিচের কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য অধিক? সমযোজী বৈশিষ্ট্য সিমিলার টাইপ প্রশ্ন বারবার আসতেছে, আমরা এখানে বলে দিতে পারি যার অ্যানায়নের আকার সবচেয়ে বড় কার? আয়োডিনেরটা, মানে এজিআই, অপশন গ। নিচের কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে? এটা আমরা অলরেডি দেখলাম, ঢাকা বোর্ড 22-এর একটি প্রশ্ন একটু আগে আসছিল, এজিআই। তারপর ক্ষারকত্ব হ্রাসের সঠিক ক্রম, মানে ক্ষারকত্ব হ্রাস করে কারা? যাদের অম্ল ধর্মতা বেশি। অম্লীয় ধর্ম কার বেশি হবে এদের মধ্যে? অম্লীয় ধর্ম বেশি হবে হচ্ছে অ্যানায়নগুলোর মধ্যে যার আকার সবচেয়ে বেশি। তো এখানে আকার সবচেয়ে কম। তো এই ক্ষেত্রে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সিরিয়াল যদি হিসাব করো ফ্লোরিনের আকার সবচেয়ে কম, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সিকোয়েন্সটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন ক। কোনটি অধিক সমযোজী? এখানে দেখো সবগুলো অ্যানায়ন সেম, বাট একই গ্রুপের উপর থেকে নিচে যদি হিসাব করো লিথিয়াম সবচেয়ে উপরের দিকে আছে, এই কারণে লিথিয়াম সঠিক অ্যান্সার। আণবিক বৈশিষ্ট্যের ক্রমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আণবিক বৈশিষ্ট্যের ক্রমের ক্ষেত্রে দেখো এটা অলরেডি আমরা করেছি, অপশন গ সঠিক অ্যান্সার, কারণ এখানে সোডিয়াম চার্জ সবচেয়ে কম। কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? এটা একটু খেয়াল করবা, অ্যাসিডের বেলায় দুই ধরনের, আমি এটা পুরো বেসিকটাই তোমাদের দিয়ে দিই, আমি এটা পুরো বোর্ডে ক্লিক করি। অ্যাসিডের সক্রিয়তার ক্রমর যে ব্যাপারটা, অ্যাসিডের সক্রিয়তার ক্রম বেলায় অ্যাসিড দুই ধরনের, একটা হাইড্রাসিড, একটা হচ্ছে অক্সো অ্যাসিড। হাইড্রাসিডগুলোর মধ্যে एग्जांपल হচ্ছে HF, HCl, HBr, HI। এই অ্যানায়নগুলোর আকার যত বড় সে তত বেশি শক্তিশালী অ্যাসিড, মানে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে এখানে HI। আর অক্সো অ্যাসিডগুলোর ব্যাপারে খেয়াল করবা কি, অক্সো অ্যাসিডগুলো যেমন ধরো আমি H2SO4, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সো অ্যাসিড, কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি সে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আর কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি সেম হয় তাহলে কেন্দ্রীয় মৌলের বা কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে সে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। দেখো রাজশাহী বোর্ড 2023-এর এই প্রশ্নটি, বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটি? যে যোগগুলো দেয়া আছে তাদের বন্ধন কোণ যদি আমরা একটু তুলনা করি, খেয়াল করবা NH3 রাইট, NH3 এর হচ্ছে 107, CH4 এর হচ্ছে 109.5, H2S যেটা এটা হচ্ছে 92, আর H2O যেটা এটা হচ্ছে 104.5। এই কারণে এটা সিকোয়েন্স তোমরা অলরেডি বুঝে গেছো যে এটা সবচেয়ে কম সবচেয়ে বেশি, তাহলে CH4 সবার আগে থাকবে। হ্যাঁ CH4, NH3, দেন এটা, অপশন খ বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোন যৌগটি H হাইড্রোজেন বন্ধন গঠন করে? হ্যাঁ ডেফিনেটলি এটা পানি হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এরপর sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়? দেখো sp2 তে s আছে একটা, p আছে দুইটা, টোটাল কয়টা হয়? তিনটা। তো তিনটা, অপশন বি সঠিক অ্যান্সার। এটা দেখো পটাশিয়াম
ফেরোসায়ানাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে? এখানে সায়ানাইড আছে 6টা, আর এই অপশনগুলোর মধ্যে সবগুলো অরবিটাল যোগ করলে 6 পাওয়া যাবে এমন অপশন হচ্ছে অপশন সি, sp3d2। sp3d2 তে দেখো s একটা, p তিনটা, d দুইটা, টোটাল 6। অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবেও বের করা যায় অ্যান্সারগুলো। হাইব্রিডাইজেশন ও বন্ধন কোণ উভয় সঠিক কোনটিতে? এখানে দেখো pH3 90 ডিগ্রি না, হওয়ার চান্স বেশি। এরপর হচ্ছে NH3, হ্যাঁ এটা sp3 ঠিক আছে, বাট 120 ডিগ্রি তো না sp3 তে। sp3 মানে 107 ডিগ্রি, পানির বেলায় 104.5 ডিগ্রি। অপশন ডি হচ্ছে দেখো sp2 তে 120 ডিগ্রি, এটাই সঠিক অ্যান্সার, অপশন ডি। এবার দেখো একটা উদ্দীপক দেওয়া আছে আর প্রশ্নে বলা আছে A2B আর A2C ভৌত অবস্থা ভিন্ন হওয়ার কারণ কি? A কি দেখো n-1, n সকল ক্ষেত্রে n এর মান 2 যদি হয় তাহলে 1s1 হচ্ছে হাইড্রোজেন, A হচ্ছে হাইড্রোজেন, আর B হচ্ছে 2s2 2p4 মানে n1s2 2s2 2p4 8 অক্সিজেন। B হচ্ছে অক্সিজেন, আর C হচ্ছে 3s2 3p4, এটা হচ্ছে সালফার H2S আর H2O। এর মধ্যে ভৌত অবস্থা ভিন্ন হওয়ার কারণে দেখো H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, কিন্তু H2O তে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এটা তরল দশায় বিদ্যমান থাকে, এটা আমরা পড়েছি। তো এটা সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন বন্ধন, অপশন সি। এরপরে দেখো A2B অর্থাৎ H2O তে কি ধরনের সংকরণ দেখা যায়? H2O তে দেখা যায় হচ্ছে sp3, আর এটা 104.5, তো বন্ধন কোণ 104.5, হ্যাঁ ঠিক আছে। আর এটা sp3, হ্যাঁ এটাও ঠিক আছে। লোন পেয়ার বিকর্ষণ বিদ্যমান, লোন পেয়ার বিকর্ষণ বিদ্যমান, হ্যাঁ, কারণ পানিতে অক্সিজেনের ক্ষেত্রে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ফলে তাদের মধ্যে লোন পেয়ার বিকর্ষণ সৃষ্টি হওয়ার কারণে এটা ব্যতিক্রম হয়ে 104.5 ডিগ্রি কোণে চলে আসে। এই কারণে এটা সঠিক উত্তর হবে সবগুলো 1 2 3। পরে দেখি কোনটির গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়? একটু খেয়াল রাখবা, এটার অপশন হবে PCl5, এটা ব্যতিক্রম বলতে পারো চাইলে, বাট PCl5 হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, দেখতে কিছুটা এরকম, এটা প্লেনের ট্রায়াঙ্গেল আর উপরে নিচে হবে এরকম, মানে যদি আঁকতে চাই আর কি, বা আমি একেই দেখাই, আমি সুন্দর করে এটা একেই দেখাচ্ছি। এটা শেপটা হবে P, এই Cl, এদিকে Cl, এদিকে Cl, আর উপর দিয়ে একটা Cl, নিচে দিয়ে আরেকটা Cl, তো শেপটা হবে এরকম, ত্রিকোণাকার পিরামিডীয়। পরে দেখি C2H4 অণুতে CH বন্ধনগুলো নিচের কোন C2H4 কে বলতো? ইথিনের ক্ষেত্রে কোনটি ঘটে? দেখো হাইড্রোজেনের সাথে S এর যেহেতু ইথিনের ক্ষেত্রে আমরা জানি sp2 সংকরণ হয়, তো কার্বনের বেলায় sp2 আর হাইড্রোজেনের বেলা হচ্ছে জাস্ট 1s, তো sp2 1s, অপশন বি আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। হাইড্রোজেনের বন্ধন গঠনকারী যৌগ কোনটি? এখানে দেখো সবগুলো অপশনের মধ্যে যে কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো থাকে সেগুলোতে হাইড্রোজেন বন্ধনের প্রবাবিলিটি বেশি থাকে, ফলে অপশন ঘ যেটা অর্থাৎ মিথাইল বা মিথাইল বলতেছি HC মিথানোইক অ্যাসিডটাই হচ্ছে সঠিক উত্তর। PH4Cl যৌগে বিদ্যমান বন্ধন আয়নিক, হ্যাঁ আয়নিক, কারণ হচ্ছে PH4 প্লাস Cl মাইনাস। সমযোজী, কারণ হচ্ছে P আর H এর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। সন্নিবেশ, হ্যাঁ সন্নিবেশ, কারণ হচ্ছে PH3 হচ্ছে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন H প্লাস কে দিয়ে দেয়, ফলে এটা PH4 প্লাস তৈরি হয়। তো তিনটাই সঠিক অ্যান্সার, 1 2 3 হচ্ছে সঠিক উত্তর। বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? একটু খেয়াল করো, বরফের মধ্যে মানে H2O তে, তো অক্সিজেন পরমাণুতে হাইড্রোজেন থাকে 2টা, তো হাইড্রোজেন বন্ধন বিদ্যমান হবে 2টি, অপশন এ। LMN মৌল ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তড়িৎ ঋণাত্মকতা একজনের মান দেওয়া আছে 3, N2 যেটা মানে 3 যেটা sp5 লিখছে, ওটা np5 হওয়ার কথা। np5 যদি হয় তাহলে N2 গঠনের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন একটি, মুক্ত জোড় ইলেকট্রন কি ওর একটি, N2 এর যেটা NS2 NH3। এরপর অপোলার সমযোজী যৌগ, ডেফিনেটলি যে কোনো যৌগের ক্ষেত্রে Cl হোক, H হোক, অক্সিজেন হোক, অথবা N হোক, যাই বলুক না কেন, এদের ক্ষেত্রে অপোলার বা বিশুদ্ধ সমযোজী যৌগ গঠন করে।
পোলার সমযোজী হবে না। এসপি সংকরণ বিশিষ্ট না, এসপি সংকরণের বেলা হচ্ছে তোমার কি বলে সিগমা বন্ধন, এরপর পাই বন্ধন, এই ধরনের কনসেপ্ট চলে আসে। এক্ষেত্রে অপশন বি অপোলার সমযোজী, এটাই সঠিক কথা। এন কি এটা বের করাও লাগবে না। এরপর Ln2 Mn2 এর মধ্যে Mn2 অধিক কি হবে? দেখো এটার ক্ষেত্রে n সেম, l হচ্ছে ভিন্ন, দুজনের চার্জ সেম, বাট আকারের বেলায় যদি আমরা দেখি l আর m এর মধ্যে আকারে m বড় হবে, মানে ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়নের দুজন যেহেতু ক্যাটায়ন, এর ক্ষেত্রে m এর আকারটা সাইজে বড় হবে আর l এর আকারটা ছোট হবে। তো Mn এর বেলায় হচ্ছে যেহেতু আকার বড় হবে, তো সমযোজী বৈশিষ্ট্য কম প্রকাশ পাবে, পোলারায়ন কম হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকবে, ফলে অধিক গলনাঙ্ক বিশিষ্ট। হ্যাঁ ঠিক আছে, পানিতে দ্রবণীয়তা যেহেতু পোলারিটি বেশি, পানিতে দ্রবণীয়তা বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্যটা তুলনামূলক কম, মানে 1 আর 2 হচ্ছে সঠিক অপশন, অপশন এ। sp2 সংকরণ সংগঠিত হয় CO2 SO2 আর BF3 তে। দেখো CO2 ঠিক আছে, SO2 ঠিক আছে, BF3 তে হচ্ছে sp3 হয়। এখানে অপশন 1 আর 2 যেটা অপশন এ সঠিক অ্যান্সার। কোনটি হাইড্রোজেন বন্ধন আছে? কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? HI পোলার, H2S এর হাইড্রোজেন বন্ধন নেই, CH4 এও অপশন নাই, NH3 হচ্ছে একমাত্র অ্যান্সার, কারণ ও হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে H+ এর সাথে। হয় কার্বন দ্বারা গঠিত, হ্যাঁ কারণ হচ্ছে একটা C3 মানে গ্রাফাইটটা C3 আর হীরাটা হচ্ছে C4। উভয় কি sp3 সংকরণ? C4 যেটা sp3 হিরো, বাট C3 যেটা এটা sp2, এটা গ্রাফাইটের sp2, তো এটা হবে না। উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, হ্যাঁ গ্রাফাইট পরিবহন করে, হীরা হচ্ছে পরিবহন করে না। তো অপশন 1 আর 3 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। SF6 অণুটির আকৃতি কিরূপ? SF6 এ দেখো টোটাল 7টা আছে, এই ক্ষেত্রে অষ্টতলকীয়, যেটা অষ্টতলকীয় হচ্ছে এদের শেপটা হয় sp3, তারপর হচ্ছে d3, sp3d3। ক্লোরিন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? ক্লোরিন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল কত জোড়া? ক্লোরিন পরমাণু যদি আমরা হিসাব করি, ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাদেরকে দেখাই, কারণ এটার সাথে আরো কনসেপ্ট আছে। 1s2 2s2 2p6 3s2 3p হচ্ছে 5, 17টা। এর মধ্যে এখানে আছে 2 জোড়া, মানে 4টা, এখানে আছে 2টা, একটা, 3 জোড়া। শেষ কক্ষপথে হচ্ছে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, অপশন ডি। NH4Cl যুগে কয় ধরনের বন্ধন বিদ্যমান? দেখো NH এর মধ্যে একটা সমযোজী, দেন হচ্ছে NH4+ আর Cl- একটা আয়নিক, আর NH আর একটা হচ্ছে NH3 যেটা, সেটা একটা হাইড্রোজেনকে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী, 3টি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। জিঙ্ক NH3 4 2+ এর জিঙ্ক এর সংকরণ কোনটি? জিঙ্কের সংকরণ দেখো NH3 আছে 4টি, এই কারণে জিঙ্কের সংকরণ যেগুলো, যে অপশনগুলো আছে সবগুলোর অরবিটাল যোগ করে দেখতে হবে 4 কোনটাতে পাওয়া যায়। অপশন এ